নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো গাটি কচু দিয়ে চিংড়ি মাছের আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। অনেক রকমভাবেই গাটি কচু আর চিংড়ি মাছের রেসিপি হয়তো বানিয়ে খেয়ে থাকবেন। আমার মতো করে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। গাটি কচু আর চিংড়ি মাছের খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একবার বানালে কথা দিতে পারি রেসিপিটা কিন্তু বারবার বানাবেন। তো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি গাটি কচু আর চিংড়ি মাছের রেসিপি চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কচুর গাঁটি বা গাঁটি কচু নিয়েছি। কচুর গাঁটিটাকে খুব ভালোভাবে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু কচুর গাঁটিতে অনেক সময় অনেক রকম বালি বা ময়লা থাকে, সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে কচুটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে প্রেশার কুকারের ঢাকনা আমি দিয়ে দেবো। তার আগে দেখুন প্রয়োজন মতো জল কিন্তু দিয়ে দিতে হবে। জলটা যেন কচুর ওপরে থাকে এমনভাবে কিন্তু জলটা দিতে হবে। ঢাকনা বন্ধ করে দিচ্ছি, আর মোটামুটি 2 থেকে 3টে সিটি দেব। তারপরে আমি কিন্তু কচুটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখুন চিংড়ি মাছ আমি নিয়েছি গাঁটি কচুর সাথে ব্যবহার করার জন্য। যে কোনো সাইজের চিংড়ি মাছ আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে সাইজের চিংড়ি মাছ আমার কাছে রয়েছে সেটাই দিয়েই দেখাচ্ছি। আর এই চিংড়ি মাছগুলোকে আমি এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। ওপরে যে খোসাটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছের একটা বিশেষ জিনিস যেটা আপনাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরার সামনে এলাম। এখানে যারা নতুন আছেন তাদের জন্য এটা মেইনলি আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, চিংড়ি মাছের শরীরের ভেতরে ওপর দিক পিঠ বরাবর একটা সুতোর মতো এরকম নালি থাকে বা একটা দড়ির মতো অংশ থাকে। এটাকে কিন্তু একটু হাত দিয়ে টেনে এরকমভাবে ফেলে দিতে হবে। এটা হচ্ছে চিংড়ি মাছের খাদ্যথলি, যার জন্য কিন্তু আমাদের পেটে গেলে অনেক সময় পেট খারাপের মতো শরীর খারাপও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই কিন্তু এটাকে একটু ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন, সমস্ত চিংড়ি মাছের এই জিনিসটা বা এই খাদ্যথলিটা আমি আগে ফেলে নেব। তারপরে কিন্তু মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। খুব ভালোভাবে পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবার মাছটাকে ম্যারিনেট করছি নুন আর হলুদ মাখিয়ে। কারণ চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব, তার জন্য অবশ্যই প্রথমে নুন আর হলুদ মাখাতে হবে। তারপরে গিয়ে কিন্তু কড়াইতে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, হাত দিয়ে খুব ভালোভাবে আমি চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি। আর এইভাবে চিংড়ি মাছটাকে মেখে নিয়ে একটু মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এবার কড়াইটা ভাজার আগে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেব, আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকের সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটা একটা করে দেওয়ার পরে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি করে ভাজার প্রয়োজন হয় না। হালকা বা অল্প জাস্ট একটু কালার পরিবর্তন হলেই চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে যায়। খুব বেশি মাত্রায় যদি চিংড়ি মাছ ভাজা হয় সেক্ষেত্রে মাছটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তার জন্য হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে মাছটাকে একটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে আমি 2টো মতো সিটি দিয়ে নিয়েছি। আর সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে দেখুন, আমি প্রেশার কুকার থেকে এই কচুর গাঁঠিগুলোকে নামিয়ে জলে ভিজিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এই যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কচুর গাঁঠিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, ঠিক এভাবেই কিন্তু সেদ্ধটা হতে হবে। তবে কিন্তু আমাদের রেসিপিটা একদম সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে। তো বন্ধুরা, সমস্ত কচুর গাঁঠিগুলোর খোসাটা এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কচুর গাঁঠিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলোকে। আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এবার এই কচুর গাঁঠিগুলোকে আমি ভেজে নেব।
আর তার জন্য চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। চিংড়ি মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যেই আমি কচুর গাঁঠিগুলোকে দিয়ে দিচ্ছি। আলাদা করে আর তেল আমি দিচ্ছি না, যেহেতু এটা সেদ্ধ করা কচুর গাঁঠি, ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো বন্ধুরা আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে কচুর গাঁঠিটাকে হালকা করে একটু ভেজে নেব, তবে খুব বেশি পরিমাণ কিন্তু কচুর গাঁঠিটাও ভাজার প্রয়োজন নেই। 3-4 মিনিট মতো আমি তেলের ওপরে একটু সাঁতলে নিয়েছি কচুর গাঁঠিটা। এরপরে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে তার আগে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলটা দেওয়ার পরে আমি রান্নাটা করার জন্য এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। আজকের রান্নাটা অবশ্যই কিন্তু সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করতে হবে, এতে করে রেসিপির টেস্ট কিন্তু অনেক গুণ ভালো আসবে। তো বন্ধুরা এখানে দেখুন 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। জিরাটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। এতে করে রেসিপিটার যে একটা দারুণ ফ্লেভার সেটা কিন্তু তৈরি হবে ফোড়নের। তো ফোড়নটাকে 2-1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পুরো কুচানো পেঁয়াজটাকেই কিন্তু দিয়ে দিতে হবে। আর পেঁয়াজটাকে যত সম্ভব একটু ছোট করে কুচাতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা সম্ভব হবে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটাতে খুব সুন্দরভাবে কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সে আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আদা আর রসুন আমি একসাথে বেটে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা আর 1/2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা কিন্তু ব্যবহার করতে পারেন আলাদা আলাদাভাবেও। এবার এই বাটাটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে সাধারণ কিছু ঘরোয়া গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। তো প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে দেখুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো খুবই কম মাত্রায় ব্যবহার করছি, জাস্ট 1/4 টেবিল স্পুন পরিমাণ। 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একই পরিমাণ। আর এখানে গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, কারণ অধিক মাত্রায় গুঁড়ো মশলা রান্নার টেস্ট কিন্তু খারাপ করে যায়। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে সেই অনুযায়ী গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব সুন্দর একটা কালার আনার জন্য। আপনারা চাইলে এই জায়গাটা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পরে একদম যখন তেল ছেড়ে দেবে সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে, তাহলে কিন্তু মশলার কোনো রকম কাঁচা গন্ধ আর থাকবে না। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এই পর্যন্তই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে, যাতে করে মশলা তলা দিয়ে পুড়ে না যায়। তো বন্ধুরা মশলাটা কিন্তু ফাইনালি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে কচুরমুখিগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কচুরমুখিগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে। বন্ধুরা এইবার মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি সাথে সাথে চিংড়ি মাছটাকেও দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার ফলে চিংড়ি মাছের মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবে প্রবেশ করবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই চিংড়ি মাছটাও আমি এই সময় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অনেক রকমভাবেই হয়তো গাঁটি কচু আর চিংড়ি মাছের রেসিপি আপনারা বানিয়ে খেয়ে থাকবেন। একবার হলেও আমার মতো করে এভাবে গাঁটি কচু আর চিংড়ি মাছের এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন। খেতে এতটাই সুন্দর হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভাত চেয়ে চেয়ে নেবে, এতটাই সুন্দর টেস্ট হয় খেতে। সবার শেষে এই রেসিপিটাকে আমি একটু আলাদা মাত্রা যোগ করার জন্য
একটা মশলা ব্যবহার করেছি, সেটা কিন্তু ঠিক আমার মতো করেই ব্যবহার করতে হবে। তো সেটা কি আমি অবশ্যই বলে দেবো। তার আগে কিন্তু এখানে দেখুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে যেহেতু ঝোলের রেসিপি, সেটা বুঝে কিন্তু জলটা দিতে হবে। জলটা দেওয়ার পরে ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর দেখুন, আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে। তো এখানে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে। তারপরে এর মধ্যে আমি টেস্ট করে বা চেক করে দেখলাম যে নুনের পরিমাণটা একটু কম আছে। তো সেই জন্য এখানে প্রথমে আমি নুনটা দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ছেঁকে দেখতে হবে যে নুন ঠিক আছে কিনা। নুনটা অবশ্যই কিন্তু বুঝে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রয়োজন মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যত সুন্দরভাবে ফোটানো হবে বা সময় নিয়ে ফোটানো হবে, ততটাই কিন্তু টেস্ট বেড়ে যাবে। এবার আমি মশলাটা বানিয়ে নেব। তো দেখুন, এখানে গোটা গরম মশলার দারচিনি নিয়েছি 2টো এলাচ, আর তার সাথে 2টো লবঙ্গ নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এই যে 2টো লবঙ্গ নিয়েছি। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা বড় এলাচ। তো বড় এলাচের পুরোটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আমি কিছুটা ছিঁড়ে দিয়ে দেবো, অর্ধেকটা পরিমাণ বড় এলাচ ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটাকে আমি কিন্তু জল দিয়ে শিলনোড়াতে বেটে নেব। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসটাকে আলাদা করে একটু বেটে নেবেন। শিলনোড়াতে বেটে নিন আর যে কোনোভাবে বেটে নিন, এটা কিন্তু ভাজা হবে না। এই গোটা গরম মশলাটাকে বেটে নিতে হবে। গুঁড়ো গরম মশলা কিন্তু নয়, এটা কিন্তু গোটা গরম মশলাই ব্যবহার করতে হবে। গোটা গরম মশলা বেটে ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। আমি বেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর এই বাটা মশলাটা দেওয়ার ফলে আজকের রেসিপিটার টেস্ট কিন্তু একটা অন্য মাত্রা পাবে। অবশ্যই একবার হলো এইভাবে সবার শেষে গিয়ে গোটা বাটা গরম মশলা ব্যবহার করে দেখবেন, রেসিপিটার খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি বাটা গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে জিনিসটাকে মিশিয়ে নেব। আর খুব বেশি সময় ধরে কিন্তু আর ফুটাবো না। মোটামুটি 1 মিনিট মতো জাস্ট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এইভাবে গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায়। খেতে জাস্ট অসাধারণ হয়। সবার শেষে এসে এই গোটা গরম মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তবেই কিন্তু আজকের রেসিপির পারফেক্ট টেস্টটা পাবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।